ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দ ও বর্তমান ভারত, এই কোর্সে যারা আছেন প্রত্যেককে আমার নমস্কার, শ্রদ্ধা জানবেন। আজকের বিষয়বস্তু ঠিক করেছিলাম এই ভূমিকার সঙ্গে পৌরোহিত্য শক্তি দুটি বলা হয়তো সম্ভব হবে, কিন্তু মনে হয় আজকে কেবলমাত্র ভূমিকাটাই পড়তে হবে। আমরা দেখব ভূমিকাটা লিখেছেন স্বামী শারদানন্দজি। স্বামী শারদানন্দজি ভূমিকা লেখার সময় স্বামীজির এটি প্রবন্ধ, স্বামীজি এটি প্রবন্ধাকারে এই উদ্বোধন পত্রিকায় লিখেছেন। এর বিভিন্ন দিক আছে, বিভিন্ন দিক সেই সময়, বর্তমানে দেখি আমাদের সমাজ ব্যবস্থা যতটা উদার, সেই সময় ততটা উদার ছিল না। সেই সময় আমাদের কীরকম অবস্থা ছিল, স্বামীজি কীরকম দেখছেন, দেখে সেই সময়কার বর্তমান ভারত যেটি বলছেন, বর্তমানে আমরা যেটি দেখছি সেটির মধ্যে কত পরিবর্তন, তা সত্ত্বেও ওই দিকটা দেখা দরকার, কেন স্বামীজি এইরূপ প্রবন্ধ লিখতে গেলেন। ভূমিকায় বলছেন স্বামী শারদানন্দজি, স্বামী বিবেকানন্দের সর্বতোমুখী প্রতিভা প্রসূত বর্তমান ভারত বঙ্গ সাহিত্যে এক অমূল্য রত্ন। তাহলে উল্লেখ করছেন সর্বতোমুখী প্রতিভা প্রসূত বর্তমান ভারত বঙ্গ সাহিত্যে এক অমূল্য রত্ন, অর্থাৎ সাহিত্য হিসাবে সেটি একটি রত্ন। এরপর বোঝাচ্ছেন তমসাচ্ছন্ন ভারত ইতিহাসে একটা পূর্বাপর সম্বন্ধ দেখা অতি কম লোকের ভাগ্যেই ঘটে। অর্থাৎ কিভাবে এই পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন পূর্বাপর পরিবর্তন দেখে ভবিষ্যৎ কি হতে পারে, বা বর্তমান দেখে অতীত, সেই অতীতে আমাদের যে গৌরব অবস্থা ছিল, কিভাবে সেই গৌরবটা আমরা হারিয়ে ফেললাম, বর্তমানের এই অবস্থা আগামীতে কী ধরনের পদক্ষেপ নিলে পারে আমাদের আবার সেই গৌরবটা ফিরে পাব। এটিকে বলছেন সেই সময়কার তমসাচ্ছন্ন ভারত ইতিহাসে একটা পূর্বাপর সম্বন্ধ দেখা অতি কম লোকের ভাগ্যেই ঘটে। স্থূল দৃষ্টি সাধারণ পাঠক ইহাতে দুই চারিটি ধর্মবীর বা কর্মবীরের মূর্তি এবং দুই একটি ধর্ম বিপ্লব বা রাজ্য বিপ্লব অতি অসম্বদ্ধভাবে গ্রথিত, ভিন্ন আর কিছুই দেখেন না। তাহলে সাধারণ স্থূল দৃষ্টি সাধারণ পাঠক কী রকম দেখবেন সেটাও বলছেন। আবার বলছেন গবেষণাশীল যশোলিপ্সু পাশ্চাত্য পণ্ডিতকুলের সূক্ষ্ম দৃষ্টিও প্রাচ্য জাতিসমূহের মানসিক গঠন, আচার ব্যবহার, কার্যপ্রণালী, তিনটি জিনিস ব্যবহার করছেন। প্রাচ্য জাতিসমূহের মানসিক গঠন, আচার ব্যবহার, কার্যপ্রণালী প্রভৃতির দ্বারা প্রতিহত হইয়া এখানে অনেক সময়ে সরল পথ ত্যাগ করে এবং কুজ্ঝটিকাবৃত কিম্ভূত কিমাকার মূর্তি সকলই দেখিয়া থাকে। তাহলে পাশ্চাত্য দেশের ঐতিহাসিকদের দেখা ভারতবর্ষ সেটি কীরকম হতে পারে। তাহলে ভারতবর্ষের মানুষ যেভাবে ভারতবর্ষকে দেখবে, অর্থাৎ স্বামীজি যেভাবে দেখেছিলেন এই দেশের বিভিন্ন জাতির মানসিক গঠন, আচার ব্যবহার, কার্যপ্রণালী, এই দৃষ্টিভঙ্গি কোনোভাবেই পাশ্চাত্যের মানুষ দেখতে পারবে না। বিশেষত যে শক্তি ভারতের অস্থিমজ্জায় প্রবিষ্ট, তাহলে ভারতবর্ষ প্রত্যেক দেশ সংস্কৃতি সভ্যতার অধীনে চলে, সেখানে অস্থিমজ্জায় একটা শক্তি প্রবিষ্ট হয়েছে। স্বামীজি অনেক সময় বলেছেন এই রকম, যে ভারতবর্ষ এরকম ধর্ম দ্বারা প্রবাহিত,
এইরকম একটি দেশ। উদাহরণ হিসাবে দিচ্ছেন, যদি গঙ্গাকে বলা হয় সমুদ্র থেকে তুমি হিমালয়ের দিকে যাও, তুমি কি কখনো যেতে পারবে? অর্থাৎ সেটি সম্ভব নয়। ঠিক সেই রকম ভারতের গতি প্রকৃতি এই রকম। যাহার খেলা বৈদিক অধিকার হইতে বৌদ্ধ অধিকার, তাহলে বৈদিক থেকে বৌদ্ধ এই পর্যন্ত কি ছিল? সর্বপ্রকার উচ্চ ভাব সমুদয়ের সমাবেশ। তাহলে ভারতবর্ষের ঠিক ঠিক উন্নতি কীরকম দেখা গেল না, বৈদিক যুগে শুরু হয়েছে আর বৌদ্ধ অধিকার পর্যন্ত তার সর্বোচ্চ সীমা। উচ্চ ভাব সমুদয়ের সমাবেশ করিয়া ভারতকে জগতের শিরোভূষণ করিয়াছিল। তাহলে জগতের মধ্যে তাকে যে শিরোভূষণ করিয়েছিল, অর্থাৎ জগতের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছিল, কোন সময় না বৈদিক অধিকার থেকে বৌদ্ধ অধিকার পর্যন্ত। তাহলে কিভাবে নেমে যাচ্ছে বলছেন, যাহার হীনতায় পুনরায় মুসলমান প্রভৃতি বিজাতীয় রাজগণের ভারতে প্রবেশ। আমরা এই যে ভারতবর্ষে প্রবেশ করছি, মুসলমান বিজাতীয় রাজগণের ভারতে প্রবেশ। আমরা খুব খেয়াল করব একটা জাগতিক অবস্থা, সেটি হচ্ছে আমরা শারীরিকভাবে দুর্বল না হলে জীবাণু আমাদেরকে আক্রান্ত করতে পারে না। তাহলে আমরা যখন রোগের অধীনে যাচ্ছি, তখন বেশিরভাগ ক্ষেত্রে জীবাণুগুলো আমাদের শরীরে যে প্রবেশ করতে পারে, তার প্রধান কারণ হচ্ছে আমরা প্রতিরোধ ক্ষমতা, শরীরের মধ্যে যে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা, সেটি হারিয়ে ফেলি। অর্থাৎ আমরা ক্ষমতা হারিয়ে ফেলি বলেই আমরা রোগগ্রস্ত হই। তাহলে এইরকম একটা বিষয়, আমরা কেন রোগগ্রস্ত হই সেটি বোঝা যাচ্ছে। তাহলে এবার বলছেন, সেই ধর্মশক্তি পাশ্চাত্য পণ্ডিতকুলের দৃষ্টিতে ছায়াময় অবাস্তব মূর্তি বিশেষ রূপে প্রকাশিত। তাহলে এই যে ভারতবর্ষের এরকম কি হলো না, অন্যান্য দেশ থেকে ভারতবর্ষ আক্রান্ত হলো এবং পদানত হলো, সেটিকে পাশ্চাত্যের পণ্ডিত কীরকম দেখবেন, যেন ছায়াময় অবাস্তব মূর্তি বিশেষ রূপে প্রকাশিত। সুতরাং উহা দ্বারা যে জাতীয় উন্নতি এবং অবনতির, তাহলে ভারতবর্ষে সেই উন্নতি হয়েছিল, অবনতি হলো, এই উন্নতি অবনতির সমাধান হইতে পারে না। তাহলে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষের প্রকৃত শক্তি সেটি বোঝা সম্ভব নয়, ভারতবর্ষে কীভাবে তার জীবনধারা পরিবর্তন সেটি বোঝা সম্ভব নয়, ইহা তাহাদের বুদ্ধির সম্পূর্ণ অগোচর। স্বামীজি বলছেন যে তাদের বুদ্ধির অগোচর। ব্যক্তিগত ভাবসমূহই সমষ্টিরূপে সমাজগত হইয়া জাতি বিশেষের জাতীয়ত্ব সম্পাদন করে। এবার বলছেন ব্যক্তিগত ভাবসমূহই, তাহলে প্রত্যেক ব্যক্তি মিলে একসঙ্গে অনেক ব্যক্তি মিলে ব্যক্তি সমষ্টি হয়। তাহলে ব্যক্তির ভাবসমূহ সমষ্টির ভাবসমূহ রূপে এবার মজ্জাগত হয়ে সেটিকে প্রকাশ করছে, সেটি হচ্ছে সংস্কৃতি সভ্যতা, এরকমভাবে প্রকাশ হয়। জাতি বিশেষের জাতীয়ত্ব সম্পাদন করে, তাহলে জাতির জাতীয়ত্ব সম্পাদন করছে ব্যক্তির ভাবসমূহ। এই জাতীয়ত্ব ভাব ভিন্ন ভিন্ন জাতির পরস্পর বিভিন্ন বলিয়াই এক জাতির পক্ষে অপর জাতির ভাব বুঝা দুষ্কর। তাহলে কেন পাশ্চাত্যের ঐতিহাসিকরা ভারতবর্ষকে ভালো করে বুঝতে পারবে না, সেটি বলতে গিয়ে বলছেন এই জাতীয়ত্ব ভাব ভিন্ন ভিন্ন জাতির পরস্পর বিভিন্ন বলিয়াই এক জাতির পক্ষে অপর জাতির ভাব বোঝা দুষ্কর। সেই জন্য ভারত ইতিহাস সম্বন্ধভাবে বুঝিতে যাইয়া পাশ্চাত্য পণ্ডিতকুল অনেক সময়ে বিফল মনোরথ হন। তাহলে তারা কেন এটিতে ঠিকভাবে আগাতে পারেন না, সেই কারণটি বললেন। আমাদের ধারণা, অর্থাৎ ভারতবাসীদের কীরকম ধারণা, ভারতে ইতিহাসের যে অভাব তা নহে। তাহলে আমরা কি মনে করি, ভারতবর্ষে ইতিহাসের অভাব, কারণ ভারতবর্ষের ভাবনায় এই যে পুনর্জন্মের ভাব রয়েছে, সময় অনন্ত সেরকম ভাব রয়েছে। এই রকম ভাব থাকার জন্য এই সময় ধরে ধরে করতে হবে, সময় ধরে লিখতে হবে, এইরকম বিষয়গুলো থাকে না। বেশিরভাগ ভাবগুলো এইরকম পৌরাণিক গল্প কথা এরকমের মধ্যে দিয়ে চলতে থাকে। কিন্তু উহার সম্বন্ধ সংযোজনে ভারত সন্তানই একমাত্র সমর্থ। তাহলে ভারতের যেরকমভাবে ইতিহাস,
সেটি ভারত সন্তানই সেই ইতিহাসটা খুঁজে বের করতে সমর্থ হবে এবং উহার যথার্থ পাঠক্রম তাহাদের দ্বারাই একদিন না একদিন আবিষ্কৃত হইবে। এবার আশা করছেন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের যদি ইতিহাসটা ঠিক ঠিক মতো বোঝার চেষ্টা করে তবেই ভারতবর্ষের এইরকম ইতিহাস আবিষ্কৃত হবে, এখন যেরকম হচ্ছে। বহুল পরিভ্রমণ, স্বামীজির অবস্থা বলছেন। স্বামীজি পরিব্রাজক অবস্থায় গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, ভারতবর্ষে কীভাবে দেখেছেন সেটি বলছেন এখানে। বহুল পরিভ্রমণ, গর্বিত রাজকুল হইতে দরিদ্র প্রজা পর্যন্ত সকলের সহিত সমভাবে মিলন। এটি খুব খেয়াল রাখতে হবে। তাহলে অনেক পরিভ্রমণ করতে হবে। ভারতবর্ষের নানা জাতি নানা ভাষা এরকম যে চলছে, তাহলে বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি, এই ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান আচার অনুষ্ঠান সেসবের মধ্যে দিয়ে যখন চলছে, তাহলে সেই ভারতবর্ষ গোটা পরিভ্রমণ করে দেখতে হবে। তাহলে খাদ্যাভ্যাস আলাদা, পোশাক আলাদা, রীতি আলাদা, এই রকম। এবার দেখছেন কি রাজকুল হচ্ছে গর্বিত, তাহলে রাজার একটা গর্ব থাকবে, সেই গর্বে রাজকুল গর্বিত, গর্বিত রাজকুল সেখান থেকে দরিদ্র প্রজা পর্যন্ত সকলের সহিত সমভাবে মিলন। তাহলে রাজার সঙ্গে সেই রাজার ভাব নিয়ে মিলন, আবার দরিদ্র প্রজার সঙ্গে দরিদ্রভাবে মিলন। তাহলে যে যেখানে নিজেকে খুব সহজেই নিজেকে খুলে ধরতে পারবে, মেলে ধরতে পারবে, তার সঙ্গে সেই রকম। ভারত ও ভারতে তর দেশের আচার ব্যবহার। এবার ভারতের এবং ভারতবর্ষের বাইরেও স্বামীজি পরিভ্রমণ করেছেন সেটির কথা বলা হচ্ছে, এবং সেখানের আচার ব্যবহার এবং জাতীয়ত্ব ভাবসমূহের নিরপেক্ষ দর্শন। তাহলে নিরপেক্ষ হতে গেলে নিজেকে নিরপেক্ষ অবস্থায় যেতে হবে। আমাদের কি হয়, প্রত্যেকেই আমরা কোনো কিছু দেখার পরে নিজের অভিমত পোষণ করে থাকি, সেখানে তিনি নিরপেক্ষ দর্শকের মতো, নিরপেক্ষ শ্রোতার মতো, এবং সেখানে বিচার করছেন জ্ঞানের স্বার্থে। অশেষ অধ্যয়ন, স্বামীজি অনেক পড়াশোনা করেছেন। অশেষ অধ্যয়ন এবং স্বদেশবাসীর প্রতি অপার প্রেম। এবার দেশের প্রতি অপার প্রেম, এই রকম অপার প্রেম ও তাহাদের দুঃখে গভীর সহানুভূতির ফলে স্বামীজির মনে ভারতের যে চিত্র অঙ্কিত হইয়াছিল, বর্তমান ভারত তাহারই নিদর্শন স্বরূপ। তাহলে এই বর্তমান ভারত, এই যে প্রবন্ধকারে বিরুদ্ধ, তার সেটি কীরকম বলছেন। তাহলে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের আচার আচরণ সব দেখছেন, জাতীয়ত্ব ভাবসমূহ নিরপেক্ষভাবে দর্শন করেছেন, অশেষ অধ্যয়ন করেছেন, আবার স্বদেশবাসীর প্রতি অপার প্রেম, গভীর প্রেম। এমনই প্রেম ছিল, নিজেই বলতেন যে আমি আই এম কন্নেস ইন্ডিয়া, আমি ভারতবর্ষের ঘনীভূত রূপ। ভারতবর্ষের সকল শ্রেণীর জন্য ভাবতেন। এইরকমভাবে ভারতবর্ষকে ভালোবাসা কেউ ভাবতে পারে না। তাহাদের দুঃখে গভীর সহানুভূতির ফলে স্বামীজির মনে ভারতের যে চিত্র অঙ্কিত হইয়াছিল, বর্তমান ভারত তাহারই নিদর্শন স্বরূপ। তাহলে এই ছোট্ট এই পুস্তিকা যারা বাণী রচনা দেখছেন, ষষ্ঠ খণ্ডে রয়েছে। তো এখানে এরকমভাবে এই কীভাবে তিনি প্রবন্ধ লিখছেন, প্রবন্ধের কোথা থেকে তিনি এই তথ্যগুলো পাচ্ছেন সেটি উল্লেখ করলেন। ভারত ইতিহাসের জটিল প্রশ্নসমূহের সমাধানে তিনি কতদূর কৃতকার্য হইয়াছেন সেই বিষয়ে আমাদের বলিবার কিছু নাই। তাহলে কতদূর কৃতকার্য হয়েছেন সেটি বলবেন। পাঠকদের ক্ষমতা থাকে তো বিচার করিয়া দেখুন। তাহলে পাঠকদের ক্ষমতার কথা বলছেন। পাঠকদের যদি ক্ষমতা থাকে, তিনি তাহলে বিচার করে দেখবেন তিনি কতটা সমাধান করতে পেরেছেন। অর্থাৎ স্বামীজির সেই সময়কার লেখা আমরা বর্তমানে যারা এখন পাঠক, আমাদের উপর দায়িত্ব দিচ্ছেন যে স্বামীজি কতটা কৃতকার্য হয়েছেন। পাঠকদের ক্ষমতার উপর বিচার করতে বলছেন। তাহলে পাঠকদের ক্ষমতা কোনটা থাকতে হবে? নিরপেক্ষ দর্শন করতে হবে। পক্ষপাতিত্ব দোষ থাকলে হবে না, নিরপেক্ষভাবে। এবং জাতি বর্ণ যে বিশেষ আমাদের, সেটি একে বলা হয় আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় এই উপাধিগুলো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পুরুষ নারী। তাহলে নিজেকে যতদূর সম্ভব নিজেকে ওই সব ধারণা থেকে সরিয়ে নিয়ে এসে দেখতে হবে।
তাহলে বলছেন এখানে, তবে স্বামীজির ন্যায় অসামান্য জীবন এবং প্রতিভাৎপন্ন মীমাংসা যে চিন্তা ও পাঠকের যোগ্য, সে বিষয়কে সন্দিহান হইতে পারে। সে বিষয়ে কে সন্দিহান হতে পারে? তাহলে এখানে বলছেন স্বামীজি কতদূর এই ভারতের ইতিহাসটা তুলে ধরতে পেরেছেন বর্তমান ভারতে, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস, বর্তমান অবস্থা এবং সেই বর্তমান অবস্থা থেকে উন্নতি কী করে করা যায় সেটি। এবার বলছেন বর্তমান ভারত প্রথমে প্রবন্ধ আকারে পাক্ষিক পত্র উদ্বোধনে প্রকাশিত হয়। কখন প্রকাশিত হয় বলছেন? অনেকের মুখে ওই সময় শুনিয়াছিলাম যে উহার ভাষা অতি জটিল ও দুর্বোধ্য। তাহলে এখানে মনে হতে পারে এটার ভাষা অতি জটিল ও দুর্বোধ্য এবং জটিলের কারণ হচ্ছে স্বামীজি এমনভাবে এটি রচনা করেছেন যে কারণে প্রথমেই বলে দেওয়া হয়েছে বর্তমান ভারত বঙ্গ সাহিত্যে এক অমূল্য রত্ন। এর ভাষার বর্ণনা খুব সুন্দর। এখনো হয়তো অনেকে ওই কথা বলিবেন, কিন্তু অদ্য আমরা সেই মতের পক্ষ অবলম্বন করিয়া ভাষার দোষ স্বীকার পূর্বক বর্তমান ভারত উপহার হস্তে সলজ্জভাবে পাঠক সমীপে সমাগত নহি। তাহলে বলছেন আমরা উহাতে ভাব ও ভাষার অদ্ভুত সামঞ্জস্য। তাহলে ভাবকে প্রকাশ করার জন্য ভাষার প্রয়োজন, ভাবের গভীরতায় ভাষার গভীরতার প্রয়োজন। তাহলে ভাবটাকে ঠিক প্রকাশ করার জন্য ভাষাকেও সেরকম হতে হবে। তাহলে ভাষা ও ভাব সেটি সমান্তরালভাবে এইটিকে প্রকাশ করতে সমর্থ হচ্ছে। সেই জন্য বলছেন আমরা উহাতে ভাব ও ভাষার অদ্ভুত সামঞ্জস্য দেখিয়া মোহিত হইয়াছি। তাহলে বঙ্গ সাহিত্যে কি করে অমূল্য রত্ন হলো সাহিত্য হিসাবে, সেটি বলছেন এই রকম ভাবকে এই ভাষায় প্রকাশ করা সম্ভব। এবার বলছেন এখানে কীরকমভাবে ভাষায় স্থান পাচ্ছে। বঙ্গভাষা যে অত অল্প আয়তনে অত অধিক ভাবরাশি প্রকাশে সমর্থ, ইহা আমরা পূর্বে আর কোথাও দেখি নাই। তাহলে বলছেন অল্প আয়তনে অধিক ভাবরাশি প্রকাশে সমর্থ, অর্থাৎ এই পুস্তিকাটি দেখতে খুব ছোট হলেও এখানে অনেক ভাবরাশি রয়েছে। তাহলে সেই ভাবরাশিকে বোঝার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় পুরো এই পুস্তিকাটার সব অংশ হয়তো পড়তে পারবো না, যতদূর সম্ভব করা হবে। আপনাদের কাছে একটা ব্রোশিওর গিয়েছে, সেই ব্রোশিওরতে টপিকগুলো লেখাও আছে আর বাণী রচনা অনুযায়ী সেখানে পৃষ্ঠা লেখা আছে। এবার বলছেন ইহা আমরা পূর্বে আর কোথাও দেখি নাই। তাহলে এইরকমভাবে ভাব আর ভাষার সামঞ্জস্য, পদলালিত্য অনেক স্থানে বিশেষ বিকশিত, অনাবশ্যকীয় শব্দ নিচয়ের এতই অভাব যে বোধ হয় যেন লেখক প্রত্যেক শব্দের ভাব পরিমাণ করিয়া আবশ্যক মতো প্রয়োগ করিয়াছেন। তাহলে বলছেন ভাবটাকে প্রকাশ করার জন্য যত কম শব্দ ব্যবহার করা যায় তাই করেছেন। অধিকন্তু ইহা একটি দার্শনিক গ্রন্থ। তাহলে অদ্ভুতভাবে বর্তমান ভারত এই পুস্তিকাকে দার্শনিক গ্রন্থ বলা হচ্ছে। ভারত সমাগত যাবতীয় জাতির মানসিক ভাবরাশি সমুদ্ভূত দ্বন্দ্ব 10 সহস্র বর্ষব্যাপী কাল ধরিয়া উহাদিগকে পরিচালিত এবং ধীরে ধীরে শ্রেণীবদ্ধ, উন্নত, অবনত ও পরিবর্তিত করিয়া দেশের সুখ দুঃখের পরিমাণ কিরূপে কখন হ্রাস, কখনো বা বৃদ্ধি করিয়াছে, এবং বিভিন্ন জাতির সংমিশ্রণ, বিভিন্ন আচার ব্যবহার, কার্যপ্রণালীর মধ্যেও এই আপাত অসম্বদ্ধ ভারতীয় জাতিসমূহ কোন সূত্রেই বা আবদ্ধ হইয়া আপনাদিগকে হিন্দু বলিয়া সমভাবে পরিচয় দিতেছে, এবং কোন দিকেই বা ইহাদের ভবিষ্যৎ গতি, সেই গুরুতর দার্শনিক বিষয়ই বর্তমান ভারতের আলোচ্য বিষয়। তাহলে এখন বলছেন এই যে বর্তমান ভারত,
সেটি বলতে গিয়ে প্রথম দিকে বললেন স্বামীজি কী করেছেন, বিভিন্ন ভারতবর্ষ ঘুরে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখছেন, তিনি বহুল পরিমাণে পরিভ্রমণ করছেন, একদম রাজকুল থেকে দরিদ্র প্রজা সকলের সঙ্গে নিরপেক্ষ দর্শন করছেন, বিশেষ অধ্যয়ন করছেন, আর স্বদেশবাসীর প্রতি প্রেম, এইসব তিনি যেন ছবির মতো এঁকেছেন এই বর্তমান ভারতে। তাহলে ওইটা যেন সেই সাহিত্যটাকে যেন চিত্রিত করলেন। এবং তার মধ্যে এবার দর্শন যদি ধরি, তাহলে কীরকম দর্শন, সেই দর্শনটা বলছেন যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবরাশি আসছে ভারতবর্ষে, সেই বৈদিক যুগ থেকে বৌদ্ধিক মানে বৌদ্ধ যুগ, বৈদিক যুগ থেকে বৌদ্ধ যুগ, তার পরবর্তীতে মুসলমান এবং খ্রিস্টান এরকম আগত। তাহলে যাবতীয় জাতির মানসিক ভাবরাশিগুলো ভারতবর্ষ গ্রহণ করেছে, নিজের মধ্যে যেন এক করে নিয়েছে। সেই জাতির সংমিশ্রণ, বিভিন্ন আচার ব্যবহার, কার্যপ্রণালী, এমনকি প্রত্যেক ভাষাতেই বিভিন্ন বিদেশি ভাষার যে সংযোগ, তারপরেও এই গতি সত্ত্বেও কি করে এখানকার মানুষ নিজেদেরকে হিন্দু বলে সমভাবে পরিচয় দিচ্ছে, আগে যেমন দিত এখনও দিচ্ছে। তাহলে এর ভবিষ্যৎ গতিই বা কী, এই গুরুতর দার্শনিক বিষয়টা তুলে ধরছেন বর্তমান ভারত, এই আলোচ্য বিষয়। ইহার ভাষা কেমন করিয়া আদি বা করুণ রস, আমরা তাহলে আদিরসটা এগুলো সব দর্শনের বিষয়। আদিরসকে বলা হয় শৃঙ্গার রস, সেখানে প্রেম, সৌন্দর্য এবং আকর্ষণ এটিকেই প্রকাশ করে, অর্থাৎ সেখানে কোনো রকম দুঃখকে প্রকাশ করা হবে না, সবসময় তার মধ্যে দেখানো হবে যে সেই প্রেম, ভালোবাসা, সৌন্দর্য এসব, সেখানে ঈশ্বরের হতে পারে, প্রকৃতির হতে পারে, এই রকম। করুণ রস হচ্ছে আমাদের যেটি আমরা চাই না, করুণার উদ্রেক করে যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর করুণা করুন, আমি কষ্টে আছি, অর্থাৎ বলা হচ্ছে যদি বিয়োগজনিত অপ্রিয় কোনো ঘটনা বা ইষ্ট বিয়োগ, সেখানে বলছেন শোক, দুঃখ এবং বিচ্ছেদ, তাহলে দুটো দিক দেখাচ্ছেন। একটি হচ্ছে আদিরস, যেখানে প্রেম, সৌন্দর্য, আকর্ষণ ইত্যাদি, আরেকটি দেখাচ্ছেন করুণ রস, যেখানে শোক, দুঃখ এবং বিচ্ছেদ। তাহলে এই দুটিকে পাশাপাশি রাখছেন। তাহলে এই ভাষা কেমন করিয়া আদি বা করুণ রস সংঘটিত নোভেল নাটকাদির তুল্য হইবে। তাহলে আমরা সাধারণভাবে যে অন্যান্য নাটকের মতো সাহিত্য, এটি হবে না। তাহলে এই সাহিত্য কীরকম হলো না, এটি একদিকে যেমন ভারতবর্ষের অতীত, বর্তমান, ভবিষ্যতের চিত্রকে তুলে ধরছেন, ঠিক একই রকমভাবে ভারতবর্ষের এত পরিবর্তন সত্ত্বেও ভারতবর্ষের হিন্দু নিজেকে হিন্দু বলে বলছেন, অথচ বিভিন্ন বিদেশি জাতির সমস্ত কিছু গ্রহণ করেও, বেশ কিছু সংস্কৃতি গ্রহণ করার পরেও নিজেকে একই রকমভাবে নিয়ে চলেছেন। তাহলে সেটি এইরকম নাটকের মতো, সেখানে আদিরস বা করুণ রস দিয়ে যেরকমভাবে নাটক হয় সেটি হবে না। দুর্ভাগ্যক্রমে এদেশে এখন যথার্থ রসজ্ঞ লোকের একান্ত অভাব। তাহলে বলছেন এই যে রসটাকে গ্রহণ করবে, সাহিত্যকে সাহিত্যের মতো করে গ্রহণ করবে, সেটি কিন্তু একান্ত অভাব। গভীর চিন্তা প্রসূত বিজ্ঞান, ইতিহাস, দর্শনাদির অথবা আদি ও করুণ ভিন্ন বীর রসাদির লেখক ও পাঠক অতীব বিরল। এখানে বলতে চাইছেন গভীর চিন্তা প্রসূত বিজ্ঞান, ইতিহাস, দর্শনাদির অথবা আদি ও করুণ ভিন্ন বীর রসাদির লেখক ও পাঠক অতীব বিরল। তাহলে এখানে ভূমিকা লিখছেন, সেই ভূমিকায় বলতে গিয়ে বলছেন কী ধরনের পাঠক কম। সেই পাঠক কম হচ্ছে গভীর চিন্তাপ্রসূত কোনো কিছুই আমরা সাধারণভাবে গ্রহণ করতে চাই না, সেটি বলছেন। কিন্তু গভীর চিন্তাপ্রসূত যা কিছু সৃষ্টি হয় সেটিই যথার্থ মানব কল্যাণ দায়ী। তাহলে মানব কল্যাণকারী যা কিছু আছে সেগুলো সব, তাহলে বিজ্ঞান পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মধ্যে দিয়ে বিজ্ঞান নিজেকে প্রতিষ্ঠা করে, আর ইতিহাস দেখায় কিভাবে কোনো কোনো রাজার উত্থান, রাজার পতন, কোনো দেশের উত্থান, দেশের পতন, সেরকম জাতির উত্থান, জাতির পতন, এরকমভাবে দেখানো হবে। এই যে পুরোহিত শক্তির উত্থান, পুরোহিত শক্তির পতন, বৈশ্য শক্তির
ক্ষত্রিয় শক্তি, শুদ্র শক্তি, জাগরণ, এই সব বিষয়গুলো ওই দর্শন এই রকমভাবে যে স্বামীজি এটাকে দর্শন বলছেন যে গুরুতর দার্শনিক বিষয়, তাতে প্রকাশ পাবে। তাহলে এরকম বিজ্ঞান, ইতিহাস, দর্শন অথবা আদি ও করুণ রস। তাহলে আদি রস অর্থাৎ যেখানে প্রেম, সৌন্দর্য, আকর্ষণ, করুণ রস যেখানে শোক, দুঃখ ও বিচ্ছেদ, এরকম বলা হচ্ছে। যেন একটা আমাদের সব আনন্দের কারণ আর একটা যেন সব দুঃখের কারণ। এটা ভিন্ন, এটা বাদ দিয়ে বীর রসাদির লেখক ও পাঠক অতীব বিরল। বলছেন লেখকও কম, পাঠকও কম। তাহলে এরকম বলছেন সাধারণ লোকের তো কথাই নাই, তাহাদের রুচি মার্জিত এবং বিশুদ্ধ হইয়া চিন্তাশীল লোকের সম্মানার্হ হওয়া এখনো অনেক দূর। তারা বলছেন সাধারণ লোকের তো কথাই নাই, তাহাদের রুচি মার্জিত এবং বিশুদ্ধ হইয়া চিন্তাশীল লোকের সম্মানার্হ হওয়া এখনো অনেক দূর। অতএব ভাষা সম্বন্ধেও এ প্রকার প্রতিবাদের উত্তর প্রদান আমরা অনাবশ্যক বিবেচনা করিলাম। অর্থাৎ স্বামীজি এই ধরনের যে ভাষা ব্যবহার করেছেন, সেই সময় যে তার অনেক ক্রিটিকরা বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন, সেটি তার বলছেন না। এবং পাঠকের নিজ নিজ বিচার বুদ্ধি এ স্থলে মীমাংসক রহিল। তাহলে বলছেন পাঠক যিনি পাঠ করবেন তার উপরেই, তার বিচার বুদ্ধির উপরেই ছেড়ে দিলেন। এর পরের অংশে বলছেন, যেটি দীর্ঘদিন ধরে ভারতবর্ষের অধিকারে ছিলেন, সেই হচ্ছে পরিশেষে বলছেন ব্রাহ্মণ আদি মানে ব্রাহ্মণ ইত্যাদি উচ্চ বর্ণের উপর স্বামীজির কিছু বিশেষ কটাক্ষ আছে বলিয়া যে প্রতিবাদ ধ্বনি বর্তমান ভারতের প্রথম আবির্ভাবে উঠিয়াছিল, সে বিষয়েও সপক্ষে বা বিপক্ষে কোনো কথা না বলিয়া পাঠকের সত্য অনুরাগ ও স্পষ্টবাদিতার উপরেই আমরা নির্ভর করিলাম। তাহলে বলছেন এই যে কটাক্ষ উঠেছিল উচ্চ বর্ণের প্রতি, এই বর্তমান ভারতে যেভাবে প্রকাশ করা হয়েছে, সেই বিষয়ে বলছেন যে পাঠকের সত্য অনুরাগ, সত্যানুরাগ। তাহলে পাঠক যদি সত্যের অন্বেষণ করতে চায়, তাহলে সত্যটা কীরকম? স্বামীজি বলেছেন সত্য একটি জারক পদার্থ, যেখানে এটি পড়ে সেখানে এটি পথ করে নেয়। কঠিন গ্রানাইট হলে একটু সময় লাগে, আর নরম হলে পরে সঙ্গে সঙ্গে। কিন্তু সেই সত্যানুরাগ ছাড়া কোনো সত্যে পৌঁছানো সম্ভব নয়। এই সত্য অনুরাগের মধ্যে দিয়েই শ্রীরামকৃষ্ণ এই মায়ের দর্শন বা ওই অধ্যাত্ম পথে চলা, ভগবান বুদ্ধ এই সত্য অন্বেষণ করতে গিয়েই চলেছেন। এই সত্যের উপরে এত জোর দিয়েছেন, ঠাকুর নিজেই বলছেন সত্য কলির তপস্যা। এবার বলছেন স্পষ্টবাদিতার, অর্থাৎ লেখকের স্পষ্টবাদিতার। তাহলে পাঠকের সত্যানুরাগ, সেই সত্যানুরাগ যদি থাকে তাহলে বুঝতে পারবেন লেখক কতটা স্পষ্টবাদী ছিলেন। তাহলে এবার যিনি পাঠক সত্যানুরাগ করলেন, এবার নিজে যদি এবার স্পষ্টবাদিতা হয়, তাহলে তিনি আর সেখান থেকে সরতে পারবেন না। এবং স্পষ্টবাদিতার উপরেই আমরা নির্ভর করলাম। সহস্র প্রতিবাদেও সত্যের অপলাপ বা অসত্যের প্রতিষ্ঠা হয় না। খুব খেয়াল রাখবো, জোরের সঙ্গে বলছেন সহস্র প্রতিবাদেও সত্যের অপলাপ বা অসত্যের প্রতিষ্ঠা হয় না। এবং মন মুখ এক করাই সত্য লাভের প্রধান সাধন। স্বামীজি নিজে বলছেন যে আমি সত্যের তনয়, আই এম চিলড্রেন অফ ট্রুথ। তাহলে এখানে বলছেন মন মুখ এক করাই সত্য লাভের প্রধান সাধন, যেটি করা খুব কঠিন। আমরা প্রত্যেক পদক্ষেপেই দেখতে পাই মন মুখ এক করা কত কঠিন। ইহা যেন আমরা নিত্য মনে রাখিতে পারি। তাহলে এই যে উচ্চ বর্ণের উপর যে কটাক্ষ আছে বলে যারা প্রতিবাদ ধ্বনি উঠিয়েছিলেন, তাদের সাপেক্ষে বলছেন পাঠক এবার নির্ভর করবে পাঠকের কতদূর সত্যানুরাগ আছে আর স্পষ্টবাদিতা আছে, আর পাঠক কতদূর মন মুখ এক করার চেষ্টা করে, তাহলেই সেই পাঠকের কাছে উদ্ভাসিত হবে স্বামীজির এই কটাক্ষগুলোর কোনো যৌক্তিকতা আছে কি নেই। নিন্দার কটু কষাঘাতে, তাহলে নিন্দার কটু কষাঘাতে অভিজাত ব্যক্তির হৃদয়ে আত্ম অনুসন্ধান এবং সংশোধন ইচ্ছাই বলবতী হয়।
কিন্তু ইতর ব্যক্তির হৃদয় ওই আঘাতে জঘন্য অসত্য, হিংসা, সত্য গোপন প্রভৃতি কুপ্রবৃত্তির আশ্রয় গ্রহণ করিয়া অবনতির পথে দ্রুত পদসঞ্চারে অগ্রসর হয়। এবার বলছেন, এই যে নিন্দা বা কটু কষাঘাত হলে পরে কি হয়? তাহলে অভিজাত ব্যক্তি, এখানে বলা হয় প্রকৃত পুরুষ বা সত্য অনুসন্ধানে পুরুষ, তিনি কি করেন? তাকে এখানে বলছেন অভিজাত ব্যক্তি। তাহলে সঙ্গে সঙ্গে নিজের ভুলটা নিজে সংশোধন করে নিতে পারেন কারা? না, যারা অভিজাত ব্যক্তি। তাহলে অভিজাত ব্যক্তির হৃদয় কীরকম হবে সেটি বলার চেষ্টা করছেন। অভিজাত ব্যক্তির হৃদয়ে আত্ম অনুসন্ধান, তিনি নিজের অনুসন্ধান করবেন এবং সংশোধন ইচ্ছায় বলবতী হয়। তাহলে তিনি নিজের সংশোধন করবেন, আত্ম অনুসন্ধান করবেন। কেন? না, তার মধ্যে ওই মন মুখ এক করার প্রচেষ্টা রয়েছে, তার মধ্যে সত্যের প্রতি অনুরাগ, স্পষ্টের প্রতি বাদিতা, মানে স্পষ্ট বাদিতা দুটিকে তিনি ধরে চলবেন। এইবার যদি তিনি ইতর ব্যক্তি হন, অর্থাৎ তিনি যদি অভিজাত না হন বা তিনি যদি ওই উন্নত মনের মানুষ না হন, তার ক্ষেত্রে কি হবে? না, ইতর ব্যক্তির হৃদয় ওই রকম আঘাত পেলেই জঘন্য অসত্য, মানে অর্থাৎ সঙ্গে সঙ্গে মিথ্যার আশ্রয়, জঘন্য অসত্য। তাহলে দেখাচ্ছেন যে সত্যিকারের অভিজাত ব্যক্তির কীরকম তার গতি প্রকৃতি। তাহলে সত্যিকারের অভিজাত ব্যক্তির গতি প্রকৃতি হচ্ছে আত্ম অনুসন্ধান, কোথায় নিজের ভুল হলো সেটা দেখবেন, তার হচ্ছে সবসময় ওই উন্নতির দিকে যাবেন। ওই যে আছে অধ গচ্ছন্তি তমসা ঊর্ধ্ব গচ্ছন্তি সত্যস্থা, অর্থাৎ সত্যগুণের মানুষ হলে তিনি ঊর্ধ্বে উঠবেন। তার কারণ হচ্ছে তিনি অভিজাত ব্যক্তি হবেন, আর তার মধ্যে ওই আত্ম অনুসন্ধান আর সংশোধন করার ইচ্ছা। তাহলে ভুল ঠিক করে নেওয়ার ইচ্ছা যার মধ্যে প্রবল হবে, যিনি আত্ম অনুসন্ধান করার চেষ্টা করবেন, তাকে এখানে বলা হচ্ছে অভিজাত ব্যক্তি। আর যিনি ভুলটা, অসত্যটা, হিংসা, সত্যগোপন প্রভৃতি এই কুপ্রবৃত্তির আশ্রয় নিতে চাইবেন, তাকেই বলা হবে ইতর ব্যক্তি। তাহলে কি সুন্দরভাবে এখানে বলছেন যে কি করে বুঝবো একজন মানুষ তিনি উচ্চ মনোভাবাপন্ন বা তার মধ্যে সেই আধ্যাত্মিক একটি প্রচেষ্টা আছে, আত্ম উন্নতির একটা প্রচেষ্টা আছে। যখন দেখো তিনি আত্ম অনুসন্ধান করেন এবং ভুল সংশোধন করেন, নিজের ভুল খুব সহজেই স্বীকার করে নিতে পারেন। আর যদি ঠিক বিপরীত হয়, তারা কি করবে? তারা হচ্ছে এই জঘন্য অসত্য, হিংসা, সত্যগোপন কুপ্রবৃত্তি। এবার বলছেন, গ্রহণ করিয়া অবনতির পথে দ্রুত পদসঞ্চারে অগ্রসর হয়। তবে কারা কোন দিকে যায় সেটি বলছেন। এবার বলছেন, এখানে ভারতের মহাকবির কথা আমাদের মনে উদয় হইতেছে, যথা আলোক সামান্যম চিন্ত হেতুকম নিন্দন্তে মন্দশ্চরিতম মহাত্মনাম। অলমিতি বলেই স্বামী শারদানন্দ লিখছেন। তাহলে মহারাজ এখানে বলতে চাইলেন এই বইটাতে কি আছে। আমরা এর পরের অংশে একটু দেখব। আজকে ওটি ছিল যে এই পুরোহিত শক্তি, পুরোহিতদের কীরকম শক্তি, পরবর্তী অংশ। পুরোহিত শক্তি ঠিক তার পরের পৃষ্ঠায় রয়েছে বর্তমান ভারত। এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, তারপর 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পরেই রয়েছে পুরোহিত শক্তির অবস্থান, সেখানে একটু বিস্তারিতভাবে বলেছেন। আমরা প্রথমটা একটু দেখি, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে বলছেন বৈদিক পুরোহিতের শক্তি। তাহলে বৈদিক পুরোহিতের শক্তি দিয়ে শুরু করছেন। তাহলে ভারতবর্ষ যখন এই সংস্কৃতিতে ফিরে আসছে, এই সভ্যতার আলোক পাচ্ছে, তখন কি দেখাচ্ছেন? যে পুরোহিতদের শক্তি। আমাদের সাধারণত বলা হয় 4টে যুগ, একটা সত্য, ত্রেতা, দাপর আর কলি। সত্য যুগে সেখানে নীতি হচ্ছে 100% নীতি, সেটি হচ্ছে সত্য যুগ। আর ত্রেতা হচ্ছে 75% নীতি আর 25% নীতি থেকে সরে গেছেন, যেখানে বলা হয় নীতিটা নেই। তাহলে 3 ভাগ তার নীতি, সেই নীতিতে চলেছেন, সেটা হচ্ছে ত্রেতা যুগ বলা হয়। দ্রাপরে নীতি আছে 50% আর নীতির বাইরে চলে গেছে 50%। কলিতে হচ্ছে 25% হচ্ছে নীতি।
এইরকমভাবে বলা হয়। তাহলে যেখানে সম্পূর্ণ নীতি আছে সেই সত্যযুগ ধরা হয়। সেই সত্যযুগে নীতি যখন প্রধান, তাহলে নীতি কারা নির্ধারণ করে, আর নীতির সৃষ্টিটা কোথায় হবে? যেমন আমরা পুরুষ সূক্তে আছি, এই ব্রাহ্মণ হচ্ছে মস্তিষ্ক থেকে যিনি জন্মগ্রহণ করেছেন, এই মাথা থেকে তার জন্ম হচ্ছে ব্রাহ্মণ। এবার এখানে বলছেন বৈদিক পুরোহিতের শক্তি বলতে গিয়ে বলছেন বৈদিক পুরোহিত মন্ত্র বলে বলিয়ান। তাহলে পুরোহিতদের শক্তি কোথায়? না তিনি মন্ত্র বলে বলিয়ান। এবার বাহুবলে বলিয়ান হলে কি হবে? তখন বলা হবে বাহুবলে বলিয়ান ক্ষত্রিয় হবে। তারপর বৈশ্য, অর্থ বলে বলিয়ান, সেখানে হয়ে যাবে বৈশ্য। এবার কায়িক পরিশ্রম, যত রকম এই শ্রমিক শ্রেণী, তাকে বলা হবে শূদ্র। তাহলে এইরকমভাবে বলা হয়। দেবগণ তাহার মন্ত্র বলে আহুত হইয়া, তাহলে মন্ত্র বলে বলিয়ান পুরোহিত, দেবগণ তাহার মন্ত্র বলে আহুত হইয়া পান ভোজন গ্রহণ করেন ও যজমানকে অভিপ্সিত ফল প্রদান করেন। আমরা দেখি বাড়িতে ব্রাহ্মণ এসে পূজা করেন, আমাদের ধরে নেওয়া হয় তিনি মন্ত্র বলে বলিয়ান, তার আহ্বানে ভগবান সাড়া দিয়ে আসবেন, দেবগণ এসে ভোজন করবেন, অর্থাৎ এই মন্ত্র বলে আহুত হলেন, পান ভোজন গ্রহণ করলেন, দেবতা যেন গ্রহণ করলেন, আর গ্রহণ করার পরে যজমানকে, অর্থাৎ যিনি পূজার আয়োজন করেছেন, তার যে কামনা বাসনা ছিল সেটি প্রদান করে দিয়ে চলে যাচ্ছেন। ইহলৌকিক মঙ্গলের কামনায় প্রজাবর্গ, রাজন্যবর্গ ও তাহার দ্বারস্থ। তাহলে পুরোহিতের দ্বারস্থ কারা হবে? সবাই আমরা চাই যে ওই দৈব কৃপা চাই, দৈব বল চাই, তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমার আর কোনো অসুবিধা থাকবে না, আমি সব জায়গাতেই যে নিজে জয়ী হব। তাহলে আমরা এই চতুর্বিধা ভজন্তে মাম বলে তো গীতাতে বলা হয়। তাহলে এখানে এরকম বলা হচ্ছে, সেটির কাজটা কে করে দিচ্ছে? না পুরোহিত করে দিচ্ছে। কিসের দ্বারা করে দিচ্ছে? মন্ত্রের দ্বারা করে দিচ্ছে। এবার বলছেন এই যে প্রজাবর্গ আর রাজন্যবর্গ দ্বারস্থ হলো পুরোহিতের কাছে। এবার বলছেন রাজা সোম। এই রাজা সোম, এটা ঋগ্বেদে আছে, রাজা সোম হচ্ছে এই সোমলতা, এটি বলা হয় সোমলতা এরকম নামে একটা, এখানে দেখবেন এই বইয়েরই শেষ দিকে দিয়েছে কিছু কিছু জিনিস, বাণী রচনা পড়লে পরে পাওয়া যায়, যেখানে শেষের দিকে এই কিছু কিছু জায়গায় বলে দেয়া হয় এটা কি রকম জিনিস। এই 72 পৃষ্ঠা এরকম বলছেন, 405 পৃষ্ঠায় তথ্যপঞ্জিত এরকম বলছেন, রাজা সোম পুরোহিতের উপাস্য। সোমম রাজানম আবাসে অগ্নিম গীর্ভি হোবামহে আদিত্যান বিষ্ণুম ব্রাহ্মণাঞ্চ বৃহস্পতিম। বলে বলছেন এটি ঋগ্বেদে রয়েছে 10:141/3 এরকম। আবার বলছেন সোম রাজা প্রথম ব্রহ্মজায়ম, এরকম বলে বলছেন, সেটিও ঋগ্বেদের অংশ। তাহলে এরকম বলছেন সোমলতা, সেটি হচ্ছে এই সোম, রাজা সোম, এরকমভাবে বলছেন যে পুরোহিতের উপাস্য, বরদ ও মন্ত্রপুষ্ট, আহুতি গ্রহণে দেবগণ কাজেই পুরোহিতের উপর সদয়। দৈব বলের উপর মানব বল কি করিতে পারে? তাহলে দেবতার বল অনেক বেশি, দৈব বলের উপর মানবের বল কি করিতে পারে? মানব বলের কেন্দ্রীভূত রাজাও পুরোহিত বর্গের অনুগ্রহ প্রার্থী। তাহলে বোঝাতে চাইছেন, কি বোঝাচ্ছেন? যে এই মানব বলের কেন্দ্রীভূত রাজাও পুরোহিত বর্গের অনুগ্রহ প্রার্থী। সবাই পুরোহিত বর্গের অনুগ্রহ প্রার্থী হলো, সাধারণ প্রজা থেকে রাজা থেকে সকলেই। তাহাদের কৃপাদৃষ্টি যথেষ্ট সাহায্য। যদি এই পুরোহিতরা যদি কৃপাদৃষ্টি দেয় তাহলেই যথার্থ সাহায্য করা হলো। তাহাদের আশীর্বাদ সর্বশ্রেষ্ঠকর, কখনো বিভীষিকা সংকুল আদেশ, কখনো সহৃদয় মন্ত্রণা, কখনো কৌশলময় নীতিজাল বিস্তার,
রাজশক্তিকে অনেক সময়ই পুরোহিত কুলের নির্দেশবর্তী করিয়াছে। তাহলে বলছেন পুরোহিত কুল, এই কুলগুরু ছিল রাজগুরু, তাদের নির্দেশ অনুযায়ী রাজা তার শাসন করছে, তারা যেরকম যেরকম বলছে তেমনই করছে। সকলের উপর ভয়, পিতৃপুরুষদিগের নাম, নিজের যশলিপি পুরোহিতের লেখনীর অধীন। তাহলে বলছেন পুরোহিতের কীরকম শক্তি না, পিতৃপুরুষদিগের নাম আমরা দেখি বিভিন্ন এখনো পর্যন্ত সেই জন্মের পরে, তারপর বিবাহের সময়, শ্রাদ্ধের সময় আমাদের পিতৃপুরুষদের নাম একটা এরকম লেখা হয়। তারপর তাদের ভালো মন্দ কাজ, তারপর মৃত্যুর সময় কি কোথায় গমন করলো, কত দোষ হলো কি দোষ হলো না, এসব যা কিছু সব ওই যেমন থাকে সেটি কারা কাজ করছেন বলছেন। তাহলে পিতৃপুরুষদিগের নাম, নিজের যশলিপি পুরোহিতের লেখনীর অধীন, মহা তেজস্বী, জীবদ্দশায় অতি কীর্তিমান, প্রজাবর্গের পিতৃমাতৃ স্থানীয় হন না কেন, মহাসমুদ্রে শিশির বিন্দু পাতের ন্যায় কাল সমুদ্রে তাহার যশসূর্য চিরদিন অস্তমিত। কেবল মহাসত্তানুষ্ঠায়ী অশ্বমেধ যাজী বর্ষার বারিদের ন্যায় পুরোহিতগণের উপর অজস্র ধন বর্ষণকারী রাজগণের নামই পুরোহিত প্রসাদে জাজল্যমান। তাহলে আমরা ভারতবর্ষের যত ওই যে মহান মহান রাজাদের কথা শুনি, তারা আসলে এই পুরোহিতদের কীরকম গুণগ্রাহী ছিলেন, পুরোহিতদের ওই লেখনীতে জাজল্যমান হয়ে আছে তাদের কি কি করেছিল, কত তাদের প্রজাদেরকে ভালোবেসে রেখেছিল, প্রজারা তাদের সময় সমস্ত দুঃখে ভুলেছিল, সেসবের থেকে তিনি কতদূর পর্যন্ত ওই পুরোহিতদের কি করেছেন যেন বলছেন অজস্র ধন বর্ষণকারী রাজগণের নামই পুরোহিত প্রসাদে জাজল্যমান। দেবগণের প্রিয় প্রিয়দর্শী ধর্মাশক, ব্রাহ্মণ্য জগতে নামমাত্র শেষ। কেন নামমাত্র শেষ ব্রাহ্মণ্য জগতে? ব্রাহ্মণ্য জগতের তো একদম তিনি মীমাংসক ট্র্যাডিশনকে ভাঙতে চেয়েছিলেন ভগবান বুদ্ধ, সেটিকে ধরেই ধর্মাশক চলেছেন। তাহলে পরীক্ষিত জন্মে জয় আবাল বৃদ্ধা বনিতার চিরপরিচিত। তাহলে কি বলছেন যে এই যে আমরা ধর্মাশকের নাম দেখতে পাই ইতিহাসে, কিন্তু এই ব্রাহ্মণ্য জগতে নাম মাত্র শেষ। তাহলে ব্রাহ্মণের কাছে কে প্রিয় হলো সেটি বোঝাতে চাইলেন। তাহলে ব্রাহ্মণের কাছে কারা প্রিয় কারা অপ্রিয়, এসব কেন হয়েছে না, ব্রাহ্মণ যখন এই মন্ত্র বলে বলিয়ান, তাহলে তাদের যখন দৃষ্টি এই জাগতিক জীবনযাত্রার প্রতি বেশি আকর্ষিত হলেন, তারা মানে জাগতিক চাওয়া পাওয়াটাই তাদের কাছে প্রাধান্য হলো, তখন এইরূপ অবস্থান চলল। আমরা যখন এটার আরও বিস্তারিতভাবে বলতে শুরু করেছেন, আমরা সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে এই বাণী রচনার আমার বই অনুযায়ী 180 পৃষ্ঠায় রয়েছে, সেখানে পুরোহিত শক্তি বলছেন। এই পুরোহিত শক্তি সম্পর্কে তার যে কীরকম রূপ সেটি স্বামীজি অনেক জায়গায় বলেছেন। একটুখানি চিঠিতে দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই মানে স্বামীজি কবে থেকে এরকমভাবে বলতে শুরু করেছেন যে কি হয়। চিঠিটা লিখছেন বোম্বে থেকে 22শে আগস্ট 1892 সালের প্রিয় দেওয়ানজি সাহেব। ওনাকে লিখতে গিয়ে বলছেন যে কি হচ্ছে বিষয়টা। হায় বেচারারা, দুষ্ট চতুর পুরুতরা যত সব অর্থহীন আচার ও ভাড়ামিগুলোকেই বেদের ও হিন্দু ধর্মের সার বলে তাদের শেখায়। তাহলে কি বলতে চাইছেন, দুষ্ট ও চতুর পুরুতরা কি করছেন, যত সব অর্থহীন আচার ও ভাড়ামিগুলোকেই বেদের ও হিন্দু ধর্মের সার বলে তাদের শেখায়। কিন্তু মনে রাখবেন যে এসব দুষ্ট পুরুতগুলো বা তাদের পিতামহগণ গত 400 পুরুষ ধরে একখণ্ড বেদও দেখেনি,
স্বামীজি বলছেন, সাধারণ লোকেরা সেগুলি মেনে চলে আর নিজেদের হীন করে ফেলে। কলির ব্রাহ্মণরূপী রাক্ষসদের কাছ থেকে ভগবান তাদের বাঁচান, এরকম বলছেন। আরেকটা জায়গায় বলছেন, এটি মেরি হেলকে লিখছেন 1 নভেম্বর 1896। এখানে একটা জায়গায় বলছেন যে পুরোহিত শাসনে বংশজাত ভিত্তিতে ঘোর সংকীর্ণতা রাজত্ব করে। তাঁদের ও তাঁদের বংশধরগণের অধিকার রক্ষার জন্য চারিদিকে বেড়া দেওয়া থাকে। তারা ছাড়া বিদ্যা শিখিবার অধিকার কারো নেই, বিদ্যা দানেরও অধিকার কারো নেই। এ যুগের মাহাত্ম্য এই যে এ সময় বিভিন্ন বিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়, কারণ বুদ্ধি বলে অপরকে শাসন করতে হয় বলে পুরোহিতগণ মনের উৎকর্ষ সাধন করে থাকেন। তাহলে এরকমভাবে বলছেন। তাহলে এবার আমরা আবার ফিরে যাই বর্তমান ভারতে, সেখানে পুরোহিত শক্তি সম্পর্কে কীরকম বলছেন। স্বামীজি তার আগে কিছু কিছু বলছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো একটু বলে নিয়েছেন, তারপর আবার পুরোহিত শক্তিতে ফিরে এলেন যে পুরোহিত শক্তির ঠিক ঠিক কী কী শক্তি ছিল, কিভাবে তারা নিজেদেরকে এই সর্বোচ্চ সীমায় নিয়ে গিয়েছিলেন। তাহলে আমাদের সমস্ত রাজত্বকালে সেই সময়কার রাজাদের বিশেষ গুণাবলী এবং নীতি, তাহলে তাদের চিন্তাধারা, ভাবনা, সমস্ত প্রজা যদি রাজাকে সাহায্য করে থাকে, তাহলে সেই রাজার সেই সময় তাদের সমস্ত উন্নতি হবে। তারপর আবার কোনো কোনো নীতি গ্রহণ করে তারা যখন সেই উন্নতির পথে নিজেই নিজের বাধা স্বরূপ হবেন, তখন তারা পিছিয়ে যাবে। ঠিক সেইগুলোকে স্বামীজি দেখাচ্ছেন। সেই জন্য এখানে বলছেন, পূর্বে বলেছেন মানে কিছুটা বলে নিয়েছেন, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র চারি বর্ণ পর্যায়ক্রমে পৃথিবী ভোগ করে। তাহলে পৃথিবী, এই গোটা পৃথিবীটাই এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তাহলে বিদেশের ব্রাহ্মণ কীরকম হতে পারে? মানে যারা বুদ্ধি বলে বলিয়ান তারাই হচ্ছে ব্রাহ্মণ। খুব সুন্দর, বুদ্ধির উপর যদি তারা বলিয়ান হয় সেটা ব্রাহ্মণ হবে। তাহলে যে কেউ ব্রাহ্মণ হয়ে যেতে পারে যদি বুদ্ধির উপর খুব তার পারদর্শিতা থাকে। প্রত্যেক বর্ণেরই রাজত্বকালে কতকগুলি লোকহিতকর এবং অপর কতকগুলি অহিতকর কার্যের অনুষ্ঠান হয়। তাহলে দুরকম অবস্থান বলছেন। তাহলে লোকহিতকর হবে আর অহিতকর হবে। তাহলে হিতকর হলে মানুষ তাকে সাহায্য করে আগিয়ে নিয়ে যাবে, আর অহিতকর হলে পরে কিছুদিন পরে সমস্ত মানুষ একত্রিত হবে আর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যখনই যুদ্ধ ঘোষণা করবে তাদেরকে টেনে নামিয়ে দেবে, সিংহাসনচ্যুত করে দেবে, তখন দ্বিতীয় আর একটা সিংহাসন পাবে। এই রকম এখানে বলছেন পৌরোহিত্য শক্তির ভিত্তি হচ্ছে বুদ্ধি বলের উপর। তাহলে বুদ্ধি বল বলা হয় না, বলা হয় বুদ্ধিযস্য বলন্তস্য, যার বুদ্ধি মানে বুদ্ধিই বল, এরকম বলা হয়। তাহলে এটা কি কোনখান থেকে এসেছে? না, পৌরোহিত্য শক্তির ভিত্তি হচ্ছে বুদ্ধি বল, বাহুবলের উপর নয়। এই জন্য পুরোহিত দিগের প্রাধান্যের সঙ্গে সঙ্গে বিদ্যা চর্চার আবির্ভাব। এবার যেহেতু সেখানে বুদ্ধিবল বেশি, তাহলে বিদ্যা চর্চা করতে হবে। সেই বিদ্যা চর্চা কি কি হবে? না, যত রকম বিদ্যা আছে, তাহলে সেই জাগতিক, আধ্যাত্মিক সব হবে। এবার যেন অতীন্দ্রিয় আধ্যাত্মিক জগতের বার্তা ও সহায়তার জন্য সর্বমানব প্রাণ সদাই ব্যাকুল। আমরা সবসময় যেমন অলৌকিকতায় খুব বিশ্বাস করি, অলৌকিকতায় খুব দুর্বল। অলৌকিক কারো যদি শক্তি থাকে তখনই মনে করি যে সেখানে বুঝি সাধুতার শক্তি আছে খুব বিশেষভাবে। কিন্তু অলৌকিকতাকে দূরে সরিয়ে রাখার জন্য ভগবান বুদ্ধ বলেছেন, শ্রীরামকৃষ্ণ করেছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ কি করছেন? শ্রীরামকৃষ্ণ করছেন যে যখনই কেউ ওই বিশেষ বিশেষ সিদ্ধায় নিয়ে ঠাকুরের কাছে হাজির হয়েছেন, তাদের কাছ থেকে শক্তি ঠাকুর গ্রহণ করে নিয়েছেন। তাহলে এইরকমভাবে হয়। তাহলে বলছেন যে কি করছেন? না, এই অতীন্দ্রিয় এই আধ্যাত্মিক জগতের বার্তা ও সহায়তার জন্য সর্বমানব প্রাণ সদাই ব্যাকুল। সাধারণের সেথায় প্রবেশ অসম্ভব। তাহলে সাধারণ কেন ঢুকতে পারবে? তার তো এগুলো জানা নেই।
বলছেন জড় বুহ ভেদ করিয়া ইন্দ্রিয় সংযমী অতীন্দ্রিয়দর্শী সত্যগুণ প্রধান পুরুষেরাই সে রাজ্যে গতিবিধি রাখেন। তাহলে এই ঠিক ঠিক পুরোহিত হতে গেলে, ঠিক ঠিক পৌরোহিত্য শক্তির বিকাশ ঘটাতে গেলে কোন গুণের বিশেষ প্রয়োজন বলছেন? সত্যগুণ প্রধান পুরুষ। সংবাদ আনেন এবং অন্যকে পথ দর্শন করান। তাহলে সেখানকার এই অতীন্দ্রিয় শক্তি যা কিছু, ইন্দ্রিয় সংযমী অতীন্দ্রিয়দর্শী সত্যগুণ প্রধান পুরুষেরাই সে রাজ্যে প্রবেশ করেন, সেখানের গতিবিধি রাখেন, সেখানকার সংবাদ আনেন, অন্যকে পথ দেখান, অর্থাৎ গুরু স্থানে পৌঁছে যান। ইহারাই পুরোহিত, মানব সমাজের প্রথম গুরু, নেতা, পরিচালক। এরকমভাবে বলছেন। এর পরের অংশে আছে, আমরা যতদূর সম্ভব এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তাহলে আমাদের আজ এই পর্যন্ত পড়া হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।